আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো আবারও চলে আসলাম তোমাদের সামনে একটি ক্লাস নিয়ে। আমি আছি তোমাদের সাথে শাহিন ভাইয়া। চলো ক্লাসটা শুরু করা যাক। আজকে বায়োলজি প্রথম চ্যাপ্টারের উপর তোমাদের ক্লাস হতে যাচ্ছে। আজকে ক্লাসটা খুবই খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এই চ্যাপ্টারের উপর যতগুলো সৃজনশীল বিগত বছরে এসেছে সকল টাইপের সৃজনশীল আলোচনা করার চেষ্টা করব। তোমার কাজ হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখা। বায়োলজি প্রথম চ্যাপ্টার জীবন পাঠ, এই চ্যাপ্টারটা হচ্ছে তোমাদের পরীক্ষার জন্য, বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই চ্যাপ্টারটা শুরু করার আগে, আচ্ছা, আমরা সৃজনশীল শুরু করার আগে কিছু বেসিক নিয়ে আলোচনা করব, যেগুলো হচ্ছে আমাদের সৃজনশীলে কাজে লাগবে। তো চলো দেখা যাক জীববিজ্ঞানের ধারণা ও শাখা। আচ্ছা দেখো, জীববিজ্ঞানের ধারণা ও শাখা। জীববিজ্ঞান, আমরা হচ্ছে কিছু ধারণা নিই এই চ্যাপ্টারটার উপর, এরপর হচ্ছে আমরা সৃজনশীল নিয়ে আলোচনা করব। দেখো, জীববিজ্ঞান শব্দটি গ্রিক শব্দ বায়োস। কি ভাইয়া? গ্রিক শব্দ বায়োস এবং লোজোস। গ্রিক শব্দ বায়োস এবং লোজোস। তোমার এমসিকিউ আসতে পারে যে বায়োস অর্থ হচ্ছে জীবন এবং লোজোস অর্থ কি? জ্ঞান থেকে কি আমাদের জীববিজ্ঞান শব্দটা এসেছে। জীববিজ্ঞানের উপর ভিত্তি করে জীববিজ্ঞানকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান, একটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান। মানে এমসিকিউ পরীক্ষায় দেখবা, তুমি যদি এই কোশ্চেন ব্যাংক সলভ করো, দেখবে ফলিত শাখা এবং কি ভৌত শাখা থেকে এমসিকিউ এ প্রশ্ন হয়েছে। তো আমি বলবো যে তোমরা হচ্ছে ফলিত শাখা এবং ভৌত শাখাটা তোমরা হচ্ছে বই দেখে নিজ দায়িত্বে মুখস্থ করে ফেলবা, কোনটা ফলিত শাখা আর কোনটা হচ্ছে ভৌত শাখা। যদি তোমার প্রবলেম হয়ে থাকে, তো ফলিত এবং ভৌত শাখা এই দুইটার উপর আমার হচ্ছে একটা ক্লাস আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এরপর দেখি, দেখো ভৌত জীববিজ্ঞান, এর মধ্যে এখানে তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। ভৌত জীববিজ্ঞানে কোন বিষয় ভাইয়া? ভৌত জীববিজ্ঞানে তত্ত্বীয় বিষয়। এটাও এমসিকিউ আসে যে ভৌত বিষয়ে, অর্থাৎ ভৌত জীববিজ্ঞানে কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়, এটা তত্ত্বীয় বিষয়। আরেকটা হচ্ছে ভৌত শাখা, আরেকটা হচ্ছে কি আমাদের ফলিত শাখা। এটাতে কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়? এটাতে হচ্ছে প্রাগৈহিক দিক নিয়ে আলোচনা করা হয় জীবের। এই যে ফলিত শাখায় বা ফলিত জীববিজ্ঞানে জীবের প্রাগৈহিক দিক নিয়ে আলোচনা করা হয়। আর হচ্ছে আমাদের ভৌত জীববিজ্ঞান, এখানে কি তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। এটাই মোস্ট ইম্পর্টেন্ট একটা লাইন এখানে। এরপর ফলিত জীববিজ্ঞানে কি কি রয়েছে আর ভৌত জীববিজ্ঞানে কি কি রয়েছে আমরা দেখি। এখানে রয়েছে দেখেন মরফোলজি বা অঙ্গসংস্থান, টক্সোনমি, শ্রেণীবিন্যাসবিদ্যা, ফিজিওলজি এবং শারীরতত্ত্ব, জেনেটিক্স, বংশগতিবিদ্যা, ইকোলজি এবং বাস্তুবিদ্যা। এই বিষয়গুলো কি আমাদের ফলিত শাখায় আলোচনা করা হয়, ভৌত শাখায় আলোচনা করা হয়। এরপর দেখি ফলিত শাখা। ফলিত শাখায় কি কি আলোচনা করা হয়? কৃষি বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, মৎস্য বিজ্ঞান এবং কি অণুজীব বিজ্ঞান এবং জীব প্রযুক্তি, এসব নিয়ে কি বা বায়োটেকনোলজি, এসব নিয়ে আমাদের ফলিত শাখায় আলোচনা করা হয়। আচ্ছা, এরপর দেখি আমরা, আচ্ছা এখানে দেখো দেখি শ্রেণীবিন্যাস বা টক্সোনমি। শ্রেণীবিন্যাস, আচ্ছা শ্রেণীবিন্যাস কাকে বলা হয়? শ্রেণীবিন্যাস হচ্ছে এই যে তোমাকে যদি বলা হয় যে এই বিশাল প্রাণী জগতে এতগুলা জীব আছে, তুমি হচ্ছে গুণে শেষ করতে পারবা? তোমাকে যদি 1 মাস বা 1 বছর সময় দেওয়া হয়, তারপরও কি তুমি গুণে শেষ করতে পারবা না। এদেরকে হচ্ছে যদি একটা রাজ্যে অন্তর্ভুক্ত করা হয় এবং যদি বলা হয় তোমাকে এই রাজ্যে কতগুলো জীব, এই রাজ্যে কতগুলো জীব, তাহলে কি তোমার জন্য অনেকটা সহজ হয়ে যাবে। এই জন্য জীববিজ্ঞানীরা কি করলো, ক্যারোলাস লিনিয়াস জীববিজ্ঞানকে কয়েকটা ভাগে ভাগ করছে। হ্যাঁ, এই ভাগে যে ভাগ করছে, ভাগগুলাকে শ্রেণীবিন্যাস বিদ্যা বলা হয়। কিভাবে? জীবজগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করা পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলা হয়। কি বললাম? এই বিশাল জীবজগৎকে সহজে সুশৃঙ্খলভাবে অল্প সময়ে ধাপে ধাপে বিন্যস্ত করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বিদ্যা বলা হয়। আচ্ছা আচ্ছা, তুমি যদি এতটাও না বলতে পারো, জাস্ট বলবা জীবজগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে। এটা কি সৃজনশীলে ক নাম্বারে আসবে যে শ্রেণীবিন্যাস কাকে বলে? কি বললাম ভাইয়া? জীবজগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে। আচ্ছা, এখানে দেখি আমরা জীবকে তাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বিভিন্ন দলে বা স্তরে সাজানোর পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে, এটাও বলতে পারো। আচ্ছা, শ্রেণীবিন্যাস যে করা হইলো, এটার উদ্দেশ্য কি? আচ্ছা, তুমি যে ক্লাসটা দেখতেছো, এর কি একটা উদ্দেশ্য আছে না ভাই?
তুমি ক্লাসটা দেখতেছো, তার মানে কি তোমার এই চ্যাপ্টারটা একটু দুর্বলতা আছে, এই জন্য তুমি ক্লাসটা দেখতেছো। তো এই যে শ্রেণীবিন্যাস করা হয়েছে, এটা তো এমনি এমনি করা হয় নাই ভাইয়া, এর কিছু উদ্দেশ্য আছে। হ্যাঁ, তুমি যে পড়াশোনা করতেছো তোমারও একটা উদ্দেশ্য আছে, কি দিন শেষে যেন একটা কি ভালো মানুষের মতো মানুষ হইতে পারো, এবং কি একটা ভালো চাকরি পেতে পারো, এই জন্য কি তুমি পড়াশোনা করতেছো। ঠিক তেমনি ভাবে দেখো, এই যে শ্রেণীবিন্যাস, এটা কি এমনি এমনি করা হয়েছে না, এরও কিছু উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি, অল্প সময়ে সহজে সঠিকভাবে বিপুল সংখ্যক জীবজগৎ সম্পর্কে জ্ঞান অর্জন করা। আশা করি বুঝতে পেরেছো। প্রশ্ন আসে, এমসিকিউ আসে, জীব শ্রেণীবিন্যাসের জনক কাকে বলা হয়? শ্রেণীবিন্যাসের জনক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। ওকে, এরপর এইখানে একটা চিত্র দেখতে পাচ্ছ, জীবজগৎকে 5টা ভাগে ভাগ করা হয়। ক্যারোলাস লিনিয়াস জীবজগৎকে কয়টা ভাগে ভাগ করা হয়? 5টা ভাগে। এই যে এখানে দেওয়া হয়েছে একটা জীবজগৎ, এই যে মনেরা, প্রোটিস্টা, প্লান্টি এবং কি ফানজাই, অ্যানিমেলিয়া। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ জীবগুলো কিন্তু দেওয়া হয়েছে, যে মনেরাতে কি কি জীব আছে? এই যে ছোট ছোট শৈবাল, ব্যাকটেরিয়া, এগুলো হচ্ছে কি মনেরা। এরপর এখানে দেখতে পাচ্ছি প্রোটিস্টা, কি কি আছে? এই শৈবাল, ছত্রাক, এরপর কি এই যে ক্ষুদ্র ক্ষুদ্র জীব, এগুলো হচ্ছে কি প্রোটিস্টা। এরপর দেখো প্লান্টি হচ্ছে উন্নত উদ্ভিদ, বিশেষ করে এই যে বড় বড় যে গাছ আছে তোমার আম গাছ, কাঁঠাল গাছ, এগুলো হচ্ছে কি প্লান্টি। এই যে এরপর হচ্ছে গোলাপ ফুল, এরপর হচ্ছে বিভিন্ন ধরনের সবজি দেখতে পাচ্ছ, এগুলো কি প্লান্টি রাজ্যের অন্তর্ভুক্ত। এরপর দেখো ফানজাই, বিশেষ করে মাশরুম, এই যে মাশরুম দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি ফানজাই রাজ্যের। এরপর অ্যানিমেলিয়া মাছ থেকে শুরু করে উট, হাতি, মানুষ, প্রাণী, এরা হচ্ছে কোন পর্বে? এরা হচ্ছে অ্যানিমেলিয়া পর্বের প্রাণী। আচ্ছা, এরপর আমরা দেখি, আচ্ছা এখানে কিছু তথ্য দেওয়া আছে। আচ্ছা, রবার্ট হুইটেকারের পঞ্চরাজ্য, রবার্ট হুক 1969 সালে রবার্ট হুইটেকার সমস্ত জীবজগৎকে 5টি রাজ্যে ভাগ করেন। কয়টি রাজ্যে? 5টি রাজ্যে। এই যে কিছুক্ষণ আগে আমি হচ্ছে চিত্রতে দেখিয়ে দিয়েছি যে 5টি রাজ্যে। প্রথমত মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি এবং অ্যানিমেলিয়া। আচ্ছা, এদের কাজ কি এবং বৈশিষ্ট্য, এগুলো তোমাকে মুখস্থ করতে হবে, কারণ হচ্ছে এই সব থেকেই সৃজনশীল। তোমার এই চ্যাপ্টারটা তুমি যদি 5টা রাজ্য মুখস্থ করতে পারো, তাহলে তোমার এই চ্যাপ্টারটা কি প্রায় 70% শেষ। এই যে মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া, এদের বৈশিষ্ট্য এবং কি এদের কোন রাজ্যে কোন জীব, এদের উদাহরণ, বৈশিষ্ট্য এবং উদাহরণ, এগুলো যদি মুখস্থ করতে পারো তাহলে কি 70% চ্যাপ্টার কাভার। এরপর এই চ্যাপ্টারে আছে তোমার নামকরণ, দ্বিপদ নামকরণ, বৈজ্ঞানিক নামকরণ। এরপর আছে বিভিন্ন জীবের কি বৈজ্ঞানিক নাম। এগুলা করতে পারলে তোমার কি একদম বলা যায় 100% কমপ্লিট হয়ে যাবে। এরপর দেখি মনেরা, এটা এককোষী ও কি প্রোক্যারিওটিক, নিউক্লিয়াস সুগঠিত নয়। এরপর প্রোটিস্টা, এরা এককোষী বা বহুকোষী। প্রথমটা কি ছিল আমাদের? মনেরা ছিল শুধু এককোষী, এরপর প্রোটিস্টা আসলো কি এককোষী এবং বহুকোষী, কিন্তু সুগঠিত নিউক্লিয়াস যুক্ত। আগেরটা কি ছিল? সুগঠিত ছিল না। এরপর ফানজাইটা কি অধিকাংশ কি বহুকোষী, শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। এরপর কোষপ্রাচীর কাইটিন, এটা খুবই ইম্পর্টেন্ট, যে হচ্ছে ফানজাই দেহ, এমসিকিউ আসবে। ফানজাই দেহ কি দ্বারা গঠিত? এটা কি ফানজাই দেহ হচ্ছে কাইটিন দ্বারা আবৃত। এরপর দেখি প্লান্টি, হ্যাঁ প্লান্টি উন্নত সবুজ উদ্ভিদ। এটা এই যে উন্নত সবুজ উদ্ভিদ, এটা হচ্ছে আমরা যখন সৃজনশীল সাল করব পাবা, যারা সালে সংশ্লেষণ করতে পারে। এরপর অ্যানিমেলিয়া, এরা কারা? মানুষ। এরপর আছে কারা? বিভিন্ন বড় বড় হাতি এবং মাছ, সবই হচ্ছে কি অ্যানিমেলিয়া জগতের অন্তর্ভুক্ত, যারা কি পরভোজী, নিজের খাদ্য কি নিজে তৈরি করতে পারে না এবং কোষ প্রাচীর ও প্লাস্টিড নেই। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছ। এরপর দেখি আমরা, আচ্ছা এরপর জীবজগতের শ্রেণীবিন্যাসে জীববিজ্ঞানের একটি স্বতন্ত্র গুরুত্বপূর্ণ বিষয়, বিজ্ঞানী রবার্ট হুইটেকার 1969 সালে জীবজগৎকে 5টি, আমরা একটু আগেই দেখলাম। এরপর দেখি এই যে মনেরা রাজ্য, বলছিলাম যে মনেরা রাজ্য এর বৈশিষ্ট্য উদাহরণ, প্রোটিস্টা বৈশিষ্ট্য উদাহরণ,
এইভাবে 5টা রাজ্য, এদের কি বৈশিষ্ট্য উদাহরণ আমরা এক এক করে জানবো। আচ্ছা, প্রথমত আছে এখানে কি মনেরা। এরা হলো পৃথিবীর সবচেয়ে আদিম ও সরল প্রকৃতির জীব। এই যে আমি এইভাবে পড়াচ্ছি তোমাদের, তোমাদের সিকিউ প্লাস হচ্ছে এমসিকিউ দুইটাই কিন্তু হয়ে যাচ্ছে। যদিও আজকে টপিক হচ্ছে আমাদের সৃজনশীল করার। এরা কি, এরা হলো পৃথিবীর সবচেয়ে আদিম ও সরল প্রকৃতি। তাহলে প্রশ্ন হতে পারে পৃথিবীর সবচেয়ে আদিম এবং সরল প্রকৃতির জীব কোন রাজ্যে বসবাস করে? কোন রাজ্য হবে ভাইয়া? এটা হচ্ছে মনের রাজ্য। এরপর মূলত সকল প্রকার ব্যাকটেরিয়া এই রাজ্যের অন্তর্গত। পৃথিবীতে যত প্রকার ব্যাকটেরিয়া দেখবা এরা কোথায়? মনের রাজ্যের অন্তর্গত। এরপর দেখি এরা এককোষী এবং এদের কোষে সুগঠিত নিউক্লিয়াস নেই, যেমন প্রোক্যারিওটিক। তাহলে কি এরা এককোষী এবং এদের কোষে অর্থাৎ এদের দেহে কি কোনো সুগঠিত নিউক্লিয়াস নেই। এরপর 2 নাম্বার, এদের কোষে কোনো ঝিল্লিযুক্ত অঙ্গাণু, ঝিল্লিযুক্ত অঙ্গাণু কোনগুলো? মাইটোকন্ড্রিয়া, এটা হচ্ছে ঝিল্লিযুক্ত ক্লোরোপ্লাস্ট, এসব কি থাকে না। ঝিল্লিযুক্ত অঙ্গাণু থাকে না কোথায়? মনেরা। এরপর এরা সাধারণত দ্বিবিভাজন প্রক্রিয়ায় বংশ বিস্তার করে। দ্বিবিভাজন প্রক্রিয়ায়, দ্বিবিভাজন প্রক্রিয়ায় কি বংশ বৃদ্ধি করে। এরপর পুষ্টি সংগ্রহণ পদ্ধতি মূলত শোষণ, তবে কিছু কিছু সালের সংশ্লেষণ পদ্ধতিতেও কি এরা করতে পারে পুষ্টি গ্রহণ। এরপর এই রাজ্যের উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া এবং নীলাভ সবুজ শৈবাল। ব্যাকটেরিয়া এবং নীলাভ সবুজ শৈবাল। এখন প্রশ্ন হতে পারে সৃজনশীলের জন্য দিয়ে দিল একটা নীলাভ সবুজ শৈবাল, দিয়ে দেওয়ার পর এটা কোন রাজ্যের অন্তর্ভুক্ত? দিয়ে দিল নীলাভ সবুজ শৈবাল, এটা কোন রাজ্যের অন্তর্ভুক্ত ব্যাখ্যা করো বা বৈশিষ্ট্যগুলো লেখো। এখন তুমি যদি না জানো যে নীলাভ সবুজ শৈবাল এটা মনেরা, তাহলে কি পারবা তুমি অ্যান্সার করতে? অবশ্যই পারবা না। তাহলে তোমাদের কি মুখস্থ রাখতে হবে তোমার যে নীলাভ সবুজ শৈবাল এটা ব্যাকটেরিয়া, এটা হচ্ছে মনেরার অন্তর্গত, রাজ্য মনেরার অন্তর্গত। এরপর মনেরার যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো তুমি দিয়ে দিলা, কেস খতম। এরপর দিয়ে দিল ব্যাকটেরিয়া। এমসিকিউ এ দিয়ে দিল যে হচ্ছে দ্বিবিভাজন পদ্ধতিতে বংশবৃদ্ধি করে নিচের কোনটি? ব্যাকটেরিয়া দিল, এরপর হচ্ছে 3টা আলাদা অপশন দিয়ে দিল, তাহলে কোনটা হবে? ব্যাকটেরিয়া হবে। আচ্ছা, আশা করি বুঝতে পারছো এটা। এরপরে দেখি আমরা, এরপর প্রোটিস্টা মনে রাখা গেল। এরপর আসলো কি প্রোটিস্টা। আচ্ছা, প্রোটিস্টা মনেরা থেকে কিছুটা উন্নত। হ্যাঁ, মনেরা বললাম ওইটা থেকে কিছুটা উন্নত, কিছুটা উন্নত। আচ্ছা, প্রোটিস্টা থেকে কিছুটা উন্নত কারা? মনেরা থেকে কিছুটা উন্নত হচ্ছে প্রোটিস্টা। এরা এককোষী বা বহুকোষী হতে পারে। এরা এককোষী বা বহুকোষী হতে পারে। আচ্ছা, এককোষী বা বহুকোষী হতে পারে। কোষে সুগঠিত নিউক্লিয়াস, ঝিল্লিযুক্ত অঙ্গাণু থাকে। আগেরটাতে কি দেখছিলাম? ঝিল্লিযুক্ত অঙ্গাণু থাকে না, মনে রাখবে, কিন্তু প্রতিষ্ঠাতে থাকে। এদের মধ্যে কেউ কেউ উদ্ভিদের মতো সালেক সংশ্লেষণ করে, আবার কেউ প্রাণীর মতো কি খাদ্য গ্রহণ করে। এরা যৌন ও অযৌন উভয় পদ্ধতিতে বংশবৃদ্ধি করে। যৌন এবং অযৌন উভয় পদ্ধতিতে এরা বংশবৃদ্ধি করে, যেমন অ্যামিবা এবং প্যারামেসিয়াম এবং ডায়েটম। দিয়ে দিল এমসিকিউ এ অ্যামিবা বংশবৃদ্ধি করে কিভাবে? বা হচ্ছে যৌন এবং অযৌন উভয় পদ্ধতিতে বা হচ্ছে যৌন এবং অযৌন উভয় পদ্ধতিতে বংশবৃদ্ধি করে নিচের কোনটি? তাহলে কি অ্যামিবা দিল আর বাকি 3টা অপশন দিয়ে দিল অন্য, ব্যাকটেরিয়া, সবুজ শৈবাল, এরপর দিয়ে দিল, তাহলে কি হবে? অ্যামিবা। আশা করি বুঝতে পারছো। এগুলো হচ্ছে কি এটিএম করে ফেলবা একেবারে। এটিএম মানে কি একটানা মুখস্থ। ওকে, আচ্ছা, এরপর দেখি আমরা মনেরা প্রোটিস্টা। এরপর আসলো ফানজাই বা ফাঙ্গি। হ্যাঁ, ফানজাই বা ছত্রাক বা ফাঙ্গি বলা হয়। আচ্ছা, দেখো ফানজাই ছত্রাক বা মূলত মৃতজীবী বা পরজীবী জীব। এদের দেহে কি, আচ্ছা,
এদের দেহে ক্লোরোফিল না থাকায় এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। বৈশিষ্ট্য দেখো, অধিকাংশই বহুকোষী, ব্যতিক্রম আছে ইস্ট, ব্যতিক্রম গুলা সবসময় মনে রাখবা, ইস্ট। এরপর কোষ প্রাচীর কাইটিন নামক বস্তু দিয়ে কি গঠিত? কাইটিন। প্রশ্ন হয় যে কাইটিন নামক শক্ত আবরণে আবৃত নিচের কোনটির দেহ? এটা কি ছত্রাক। আচ্ছা, কাইটিন দিয়ে আবৃত কার দেহ? এটা হচ্ছে ছত্রাকের দেহ বা ফানজাই। এদের দেহে ক্লোরোফিল নেই, তবে এরা সালোক সংশ্লেষণ করতে পারে না। এরা শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে মৃত জৈব বস্তুর উপর জন্মায়। রেণু বা স্পোর তৈরির মাধ্যমে বংশবৃদ্ধি করে। এরা বংশবৃদ্ধি কিভাবে করে? রেণু বা স্পোর সৃষ্টির মাধ্যমে। উদাহরণ হচ্ছে মাশরুম এবং পেনিসিলিয়াম ইস্ট। মাশরুম, পেনিসিলিয়াম ইস্ট, এরা কোথাকার, কোন রাজ্যের? এরা হচ্ছে ফানজাই রাজ্যের। আশা করি বুঝতে পারছো। এরপরে দেখি আমরা প্লান্টি। আচ্ছা, প্লান্টি বা হচ্ছে উদ্ভিদ জগৎ। তোমাকে একটা উদ্ভিদ দিয়ে দিল, এখানে একটা কাঁঠাল গাছ দিয়ে দিল, কাঁঠাল গাছ। হ্যাঁ, বললো যে এই কাঁঠাল গাছ বা কাঁঠাল কোন রাজ্যের উদ্ভিদ, কাঁঠাল গাছ কোন রাজ্যের উদ্ভিদ, সেই রাজ্যটা কি তোমরা, সেই রাজ্যের বৈশিষ্ট্য উল্লেখ কর। হ্যাঁ, সৃজনশীল দিয়ে দিল, তাহলে কি এটা আমাদের কি হবে? কাঁঠাল, এটা হচ্ছে কি আম গাছ, কাঁঠাল গাছ। এরপর এই যে এখানে আম গাছ, ধান গাছ, কাঁঠাল গাছ হবে। হ্যাঁ, ফার্ন এবং শৈবাল, এরা হচ্ছে প্লান্টি রাজ্যের উদ্ভিদ। মনে রাখবা, প্লান্টি রাজ্যটা হচ্ছে সবচেয়ে উন্নত উদ্ভিদ। প্লান্টি রাজ্যটা কি সবচেয়ে উন্নত উদ্ভিদ। এদের বৈশিষ্ট্য দেখি আমরা। এদের বৈশিষ্ট্য হচ্ছে এরা বহুকোষী এবং উন্নত ইউক্যারিওটিক কোষ বিশিষ্ট। কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা নির্মিত, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা। হ্যাঁ, দিয়ে দিবে সেলুলোজ দ্বারা, কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা নির্মিত নিচের কোনটি? এরপর এদের কোষে বড় গহ্বর এবং প্লাস্টিড থাকে। এরা স্বভোজী। এদের জীবন চক্রে সুস্পষ্ট জনুক্রম দেখা যায়, যেমন আম গাছ, ধান গাছ, ফার্ন, শৈবাল, কাঁঠাল গাছ, এসব হচ্ছে কি আমাদের ফানজাই রাজ্যের উদ্ভিদ। আচ্ছা, এরপর দেখি আমরা সর্বশেষ কি, সর্বশেষ কি আছে আমাদের? সর্বশেষ আছে অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়া জগৎ। অ্যানিমেলিয়া জগৎটা দেখি মানুষ সহ সমস্ত উন্নত এবং অনুন্নত প্রাণী এই রাজ্যের অন্তর্ভুক্ত। এরা খাদ্যের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। এরা বহুকোষী, বৈশিষ্ট্য এরা বহুকোষী এবং ইউক্যারিওটিক কোষ বিশিষ্ট। এদের কোষে কোনো কোষ প্রাচীর, প্লাস্টিড বা বড় গহ্বর থাকে না। এরা পরভোজী এবং সাধারণত খাদ্য গলাধঃকরণ করে। অধিকাংশ প্রাণীরাই স্নায়ুকোষ আছে এবং তারা চলাফেরা করতে পারে। মনে রাখবা, অ্যানিমেলিয়া জগতে যে প্রাণী আছে এটা কি চলাফেরা করতে পারে। এই যে আমি হাঁটতেছি, আমিও কিন্তু কি অ্যানিমেলিয়া জগতের প্রাণী। আচ্ছা, এরপর যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে, যেমন মানুষ, বাঘ, পাখি, মাছ এবং কেঁচো। আচ্ছা, এরপর এই যে আমরা যেটা পড়লাম, এতক্ষণ যে পড়লাম আমরা, এক নজরে একটু দেখে নাও, এক নজরে একটু দেখে নাও। এই যে এক নজরে 5টি রাজ্যের তুলনা। এই পাশে আছে বৈশিষ্ট্য, এই পাশে রাজ্য। মনে রাখ, প্রতিষ্ঠা ছত্রাক, ছত্রাক রাজ্যটা কোনটা? ছত্রাকের রাজ্য কোনটা? ছত্রাকের রাজ্য হচ্ছে কি ফানজাই। উদ্ভিদ, উদ্ভিদ কোনটা? প্লান্টি। প্রাণী হচ্ছে, প্রাণী রাজ্য কোনটা? প্রাণীর রাজ্য হচ্ছে অনেক সময় কি উদ্ভিদ রাজ্য দেওয়া থাকবে, তোমাকে বুঝে নিতে হবে এটা কি প্লান্টি রাজ্যে। আর ছত্রাক হচ্ছে কি ফানজাই, আর এটা কি প্লান্টি, আর এটা প্রাণী, প্রাণীদের কি অ্যানিমেলিয়া। তাহলে কোষের ধরন প্রোক্যারিওটিক। এটা কোন কোষ? প্রোক্যারিওটিক কোষ থাকে কোথায়? মনে রাখ, মনে রাখ। কোষের সংখ্যা কত? এক কোষী। কোষ প্রাচীর কি আছে কি না? আছে। এটা কি পেপটিক গ্লাইকোগ্যান এবং পুষ্টির ধরন শোষণ এবং সংশ্লেষণ। এরপর প্রোটিস্টা, প্রোটিস্টা কোষের ধরন কি ইউক্যারিওটিক। এটা এক কোষী বা বহুকোষী হয়। কোষ প্রাচীর কি থাকতে পারে। এরপর কি পুষ্টির ধরন কি শোষণ এবং সংশ্লেষণ। এরপর ছত্রাক, ছত্রাকের কোষের ধরন কি ইউক্যারিওটিক। এরপর কোষের সংখ্যা কি, কোষের সংখ্যা মূলত কি বহুকোষী। কোষ প্রাচীর কি আছে।
আছে, এটা কি কাইটিন দ্বারা আবৃত। এরপর কি পুষ্টির ধরন কি শোষণ পদ্ধতিতে। এরপর উদ্ভিদ বা প্লান্টে এটার হচ্ছে কোষের ধরন ইউক্যারিওটিক, বহুকোষী, সেলুলোজ, কোষ প্রাচীর এবং কি পুষ্টির ধরন সালোক সংশ্লেষণ। এরপর কোষের ধরন প্লান্টি, সরি এটা হচ্ছে প্রাণী, প্রাণীর কোনটা, এটা হচ্ছে কি অ্যানিমেলিয়া জগতে ইউক্যারিওটিক কোষের ধরন, কোষের সংখ্যা বহুকোষী, কোষ প্রাচীর নেই। এরপর কি পুষ্টির ধরন গলাধাকরণ। আচ্ছা, আশা করি এই সবটা সকলে বুঝতে পেরেছ। তাহলে আমরা ধাপে ধাপে সামনের দিকে এগিয়ে যাই। সৃজনশীল, সৃজনশীল দেখবা যে আমি যেগুলো পড়াচ্ছি অলরেডি পড়ানো হয়ে গেছে সৃজনশীল উত্তরগুলো। হ্যাঁ, জাস্ট হচ্ছে দেখবা আর বলবা ওয়াও। ওকে, শ্রেণীবিন্যাসের ধাপ। আচ্ছা, শ্রেণীবিন্যাসের ধাপ মূলত হচ্ছে 7টা। এটা হচ্ছে কি তোমাদের এমসিকিউ থাকতে পারে। শ্রেণীবিন্যাসের ধাপ কয়টি? 7টি। মনেরা, প্রতিষ্ঠা, সরি জগৎ পর্ব, শ্রেণীবর্গ, গোত্রগণ, প্রজাতি। শ্রেণীবিন্যাসের ধাপ কয়টা ভাইয়া? 7টা। কি কি? জগৎ পর্ব, শ্রেণীবর্গ, গোত্রগণ এবং প্রজাতি। জগৎ, কিংডম, পর্ব, ফাইলম, শ্রেণী, ক্লাস, বর্গ, অর্ডার, গোত্র, ফ্যামিলি, গণ হচ্ছে জেনাস এবং প্রজাতি স্পেসিয়াস। এখান থেকে একটা প্রশ্ন হয় যে শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ কোনটি, বা হচ্ছে সবচেয়ে উপরের ধাপ কোনটি? নিচের ধাপ কোনটা? প্রজাতি। প্রজাতি হলো শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন বা মূল একক। আর হচ্ছে উপরের ধাপ বা সর্বোচ্চ একক, এটা হচ্ছে সর্বোচ্চ, হ্যাঁ সর্বোচ্চ ধাপ। তাহলে কোনটা? সর্বোচ্চ হচ্ছে জগৎ, আর সর্বনিম্ন, এটা হচ্ছে সর্বনিম্ন হচ্ছে কি প্রজাতি। এভাবে প্রশ্ন হইতে পারে যদি একটু ঘুরাই দেয় প্রশ্ন। হ্যাঁ, আচ্ছা, এরপর কিছু জীবের বৈজ্ঞানিক নাম আমরা দেখব, যেগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে তোমাদের। তো দেখি, মানুষের বৈজ্ঞানিক নাম কি? হোমো স্যাপিয়েন্স। আচ্ছা, ধানের বৈজ্ঞানিক নাম অরাইজা স্যাটিভা। পাটের বৈজ্ঞানিক নাম হচ্ছে কর্কোরাস ক্যাপসুলারিস। আম ম্যাগনিফেরা ইন্ডিকা। কাঁঠাল অ্যাটোকার্পা সিটিফ্লাস। শাপলা হচ্ছে নাইপেন ওজালি। দোয়েল কপসোকাস সেলুলারিস। বিশেষ টিপস দেখো, আইসিবিএন, এটা হচ্ছে আইসিবিএন, এটা হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে, আইসিজেডএন এটা হচ্ছে প্রাণীর ক্ষেত্রে। আইসিবিএন ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার, এই যে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। এবং আইসিজেডএন ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল, যা হচ্ছে এইখানে চেঞ্জ আর বাকি সব একই। এই যে বিআর জেড এখানে চেঞ্জ। এই যে ইন্টারন্যাশনাল কোড অফ জুওলজিক্যাল নোমেনক্লেচার। জুওলজি মানে কি? জুওলজি মানে প্রাণী বিদ্যা। প্রাণীবিদ্যা। আর হচ্ছে বোটানি মানে কি? উদ্ভিদ বিদ্যা। হ্যাঁ, উদ্ভিদ বিদ্যা। তাহলে বুঝতে পারছো, এটা হচ্ছে উদ্ভিদের জন্য, আর এটা হচ্ছে প্রাণীর জন্য, প্রাণী ক্ষেত্রে প্রযোজ্য। এরপর আসি দ্বিপদ নামকরণ। আচ্ছা, দ্বিপদ নামকরণ বলতে আমরা কি বুঝি? দ্বিপদ নামকরণ হচ্ছে দুই পদের সমন্বয়ে যে নামকরণ করা হয় তাকে দ্বিপদ নামকরণ বলে। একটা নাম থাকবে গণ, একটা থাকবে প্রজাতি, দুইটি নাম। হ্যাঁ, ওকে। এই যে দ্বিপদ নামকরণের আবশ্যকতা, পৃথিবীতে এক এক অঞ্চলে একই জীবকে ভিন্ন ভিন্ন নামে ডাকা হয়। একই জীব পৃথিবীতে আমরা দেখবা বাংলাদেশি, হ্যাঁ বিভিন্ন একটা জীব, কিন্তু এর নাম কি বিভিন্ন ধরনের হয়ে যায়। আন্তর্জাতিকভাবে একটি নির্দিষ্ট জীবের একটি নাম নিশ্চিত করার জন্য দ্বিপদ নামকরণ প্রয়োজন। আচ্ছা, এরপর দেখি আমরা এই যে দ্বিপদ নামকরণ। দেখো, দ্বিপদ নামকরণ হলো একটি আন্তর্জাতিক বৈজ্ঞানিক পদ্ধতি যার মাধ্যমে কোনো জীবের দুটি পদ ব্যবহার করে একটি অনন্য নাম প্রদান করা হয়। এই পদ্ধতির মাধ্যমে বিশ্বের বিজ্ঞানসম্মত এই নামকরণের প্রথম পদটির নাম কি গণ, এবং শেষটা কি প্রজাতি বা স্পেসিস। হ্যাঁ, স্যাপিয়েন্স জিনাস গণ, এবং স্যাপিয়েন্স হচ্ছে প্রজাতি। এখানে এই যে মানুষের বৈজ্ঞানিক নাম হোমো, এটা হচ্ছে কি গণ, আর এটা হচ্ছে কি প্রজাতি স্যাপিয়েন্স। এখানে হোমো হলো গণ, স্যাপিয়েন্স হচ্ছে প্রজাতি, মানুষের বৈজ্ঞানিক নাম। কে করেছে? এই যে 1753 সালে
বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস এই নীতি প্রবর্তন করেন, অর্থাৎ দ্বিপদ নামকরণ প্রবর্তন করেন। আচ্ছা, এরপর দ্বিপদ নামকরণের লেখার কিছু পদ্ধতি আছে, যেগুলো হচ্ছে তোমাদের বইয়ে সুন্দরভাবে দেওয়া আছে, তবে আমি চেষ্টা করেছি যে আরেকটু সুন্দরভাবে কিভাবে দেওয়া যায়। দেখো, দ্বিপদ নামকরণ লেখার আন্তর্জাতিক নিয়মাবলী, এই যে উদ্ভিদের ক্ষেত্রে ICBN এবং প্রাণীর ক্ষেত্রে ICZN। তাহলে দেখি, প্রথমত ভাষা, বৈজ্ঞানিক নাম অবশ্যই অবশ্যই ল্যাটিন ভাষায় লিখতে হবে। ল্যাটিন ভাষা, এটা হচ্ছে নিয়ম, ল্যাটিন ভাষায় লিখতে হবে, অথবা ল্যাটিন ভাষার মতো করে উপস্থাপন করতে হবে। 2 নাম্বার, পদের সংখ্যা, প্রতিটি পদের সংখ্যা, 2 নাম্বার হচ্ছে পদের সংখ্যা। 1 নাম্বার ছিল কি ভাষা, প্রতিটি বৈজ্ঞানিক নামের দুটি অংশ থাকবে, দুইটি অংশ থাকবে। প্রথমটা হবে কি গণ এবং শেষেরটা হবে প্রজাতি। হ্যাঁ, এবং বৈজ্ঞানিক নামের প্রথম অক্ষর, আমরা যে গণটা লিখবো, প্রথম অক্ষর অবশ্যই অবশ্যই কি ক্যাপিটাল অক্ষরে লিখতে হবে। অক্ষরের ধরন, গণ নামের প্রথম অক্ষরটি অবশ্যই বড় হাতের বা ক্যাপিটাল অক্ষরে কি লিখতে হবে। প্রজাতির নামের সকল অক্ষর ছোট হাতের অক্ষরে লিখতে হবে। এরপর উদাহরণ, এই যে প্যানথেরা লিও, এই যে প্যানথেরা, পি এটা বড় হাতের অক্ষরে লেখা হয়েছে, বাকিগুলো সবগুলো ছোট হাতের অক্ষরে। এটা হচ্ছে গণ, এটা হচ্ছে কি প্রজাতি। এরপর মুদ্রণ পদ্ধতি, যখন বৈজ্ঞানিক নাম কম্পিউটারে বা বইয়ে ছাপা হয়, এই যে তোমাদের বইয়ে ছাপানো হয়েছে, তখন সেটি কি অবশ্যই ইতালিক বা বাঁকা অক্ষরে লিখতে হবে। দেখো বইয়ে যে লেখা আছে একটু কিন্তু বাঁকা অক্ষরে লেখা আছে। হ্যাঁ, আচ্ছা, যেমন অরাইজা স্যাটিভা, ধান। আচ্ছা, এরপর দেখি 5 নম্বরে হস্তে লিখন পদ্ধতি। হস্ত মানে কি? হস্ত মানে হাত, হাতে লিখন পদ্ধতি। যখন হাতে বৈজ্ঞানিক নাম লেখা হয়, তখন গণ এবং প্রজাতি নামের নিচে আলাদা আলাদা ভাবে কি আন্ডারলাইন বা দাগ দিতে হয়। এই যে আমরা এই যে এইভাবে দাগ দিব, এইভাবে দাগ দিব, হ্যাঁ, হাতে লেখা শুরু। অনন্যতা, একটি বৈজ্ঞানিক নাম কেবল একটি জীবের জন্যই সংরক্ষিত থাকবে। যেমন একটা বৈজ্ঞানিক নাম, যেমন রয়্যাল বেঙ্গল টাইগার, এর বৈজ্ঞানিক নাম কি? বৈজ্ঞানিক নাম হচ্ছে প্যানথেরা টাইগ্রিস। প্যানথেরা টাইগ্রিস, প্যানথেরা টাইগ্রিস। এই বৈজ্ঞানিক নামটা শুধু রয়্যাল বেঙ্গল টাইগার এই জীবের জন্যই প্রযোজ্য। এখন যদি তুমি ছাগলের নাম দিয়ে দাও প্যানথেরা টাইগ্রিস, তাহলে কি হবে? হবে না। এটা শুধু কি ওর নামেই প্রযোজ্য, অন্য কারো নামে প্রযোজ্য নয়। সারা পৃথিবীতে প্যানথেরা টাইগ্রিস নামে কি রয়্যাল বেঙ্গল টাইগারকেই চিনে। ওকে, আচ্ছা, এরপর অগ্রাধিকার আইন। অগ্রাধিকার আইন বলতে মনে করো এই যে প্যানথেরা টাইগ্রিস, এটা সর্বপ্রথম যে নামকরণ করছে তাকে অগ্রাধিকার দেওয়া হবে। সর্বপ্রথম যে নামকরণ করবে তাকে অগ্রাধিকার দেওয়া হবে, এবং তার যে নামকরণ করছে তার নামের প্রথম অক্ষর লিখতে হবে। যেমন অরাইজা স্যাটিভা, স্যাটিভা কে ক্যারোলাস লিনিয়াস নামকরণ করছে, তার নামের প্রথম অক্ষর দিতে হবে, এবং কি তার জন্মসালটা দিতে হবে। তার জন্মসাল এবং তার নামের প্রথম অক্ষরটা দিতে হবে। এটা হচ্ছে আইন। এরপর এই যে অগ্রাধিকার আইন, যদি একই জীবের একাধিক নাম বিভিন্ন বিজ্ঞানী দিয়ে থাকে, তবে যে নামটি সর্বপ্রথম আন্তর্জাতিক নিয়ম মেনে প্রকাশিত হয়েছে সেটি গ্রহণযোগ্য হবে, একে অগ্রাধিকার আইন বলা হয়। এরপর বৈজ্ঞানিক নাম, কোন জীবের বৈজ্ঞানিক নামের শেষে ওই জীবের নামকরণকারী বিজ্ঞানীর নাম সংক্ষেপে যোগ করতে হবে। যেমন এই যে হোমো স্যাপিয়েন্স, এখানে এল দ্বারা লিনিয়াসকে বোঝানো হয়েছে। আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, হ্যাঁ, এরপর আমরা দেখি এই যে কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ, সাধারণ নাম দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছ। গোলালুর বৈজ্ঞানিক নাম কি? সোলানাম টিউবারেসাম, দোয়েল পাখি কপসোকাস সেউলারিস, রয়্যাল বেঙ্গল টাইগার প্যানথেরা টাইগ্রিস। আম হচ্ছে ম্যাঙ্গিভেরা ইন্ডিকা, মৌমাছি অ্যাপিস ইন্ডিকা। ওকে ওকে, আমরা হচ্ছে চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে, এই সেই সৃজনশীল। আচ্ছা, আমরা দেখি। হ্যাঁ, সিলেট বোর্ড। আচ্ছা, এখানে যদিও চিত্র দেওয়া নাই, এটা হচ্ছে একটা মাশরুমের চিত্র, এটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ এবং অ্যামিবা ধরে নাও। হ্যাঁ, এটা হচ্ছে মাশরুম। আচ্ছা,
এখন ক খ এটা আশা করি তোমরা পারবা, কনজুগেশন কীটতত্ত্ব। যদি না পারো আমরা হচ্ছে পিডিএফ দিয়ে দিব, পিডিএফ থেকে দেখে নিবা ক। আচ্ছা, এরপর পি, কে কোন রাজ্যের অন্তর্ভুক্ত করা যায় ব্যাখ্যা করো। পি দেখো তো কি, পি হচ্ছে মাশরুম। মাশরুম, আচ্ছা মাশরুম কোন রাজ্যের অন্তর্ভুক্ত? আশা করি তোমরা যারা এতক্ষণ ধরে আমার ক্লাসটা দেখলা অন্তত এটা বলতে পারবা যে মাশরুম কোন রাজ্যের অন্তর্ভুক্ত। তবু আমি বলে দিই মাশরুম, আচ্ছা মাশরুম হচ্ছে কি ফানজাই, হ্যাঁ ফানজাই বা কি ফাঙ্গি রাজ্যের অন্তর্ভুক্ত। এখন যে রাজ্যের অন্তর্ভুক্ত ব্যাখ্যা করো। ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত। ফানজাই, ফানজাইয়ের বৈশিষ্ট্যগুলো কি লিখে দিলেই তো হয়ে যাবে নাকি? ফানজাইয়ের বৈশিষ্ট্যগুলা, আচ্ছা এই যে আমি দেখাই দিচ্ছি এই পাশে ফানজাইয়ের বৈশিষ্ট্য। এই যে ফানজাই বা ছত্রাক, এই যে বৈশিষ্ট্যগুলো আছে এই কয়েকটা লিখে দিবা এনা। হ্যাঁ ওকে, ফানজাই। আচ্ছা এরপর কি বলছে ফানজাই, এরপর চিত্র কিউ এবং আর জীবদ্বয়ের মধ্যে কোনটি বেশি উন্নত? কিউ এবং আর, আচ্ছা দেখি তো ভাইয়া কিউ এবং আর কি। কিউ হচ্ছে একটি সপুষ্পক উদ্ভিদ। কি বলছিলাম ভাইয়া, সপুষ্পক উদ্ভিদ কোথায় থাকে অর্থাৎ কোন রাজ্যে থাকে? সপুষ্পক উদ্ভিদ থাকে প্লান্টি রাজ্যে। তাহলে কি কিউ হচ্ছে কি প্লান্টি, প্লান্টি, হ্যাঁ প্লান্টি রাজ্য। এবং আর, আচ্ছা আর অ্যামিবা, অ্যামিবা কোন রাজ্য ভাইয়া? অ্যামিবা মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত। হ্যাঁ আচ্ছা, তাহলে প্লান্টি এবং মনেরা রাজ্যের মধ্যে কোনটি বেশি উন্নত? কি বলছিলাম সবুজ উদ্ভিদ। সবুজ উদ্ভিদ কি উন্নত, তাহলে একটি সপুষ্পক উদ্ভিদ কি প্লান্টি, প্লান্টি রাজ্যটা কি সবচেয়ে বেশি উন্নত। কেন উন্নত? প্লান্টি রাজ্য এবং কি মনে রাজ্য এর মধ্যে আমরা বলতে পারি যে প্লান্টি রাজ্য, প্লান্টি রাজ্যটা কি উন্নত সবুজ উদ্ভিদ। উদ্ভিদটা কি নিজের খাদ্য কি নিজে তৈরি করতে পারে এবং কি এবং এরা কি দ্বিবিভাজন প্রক্রিয়ার মাধ্যমে কি দ্বিভাজন প্রক্রিয়া এরা কি বংশবৃদ্ধি করে। হ্যাঁ উন্নত সবুজ উদ্ভিদ। আচ্ছা প্লান্টি, প্লান্টির বৈশিষ্ট্যটা আমি দেখাই দিচ্ছি তোমাদের, দেখো এই যে প্লান্টি, এই যে দেখো প্লান্টি, প্লান্টি কি পৃথিবীর সবুজ উদ্ভিদ। এরা বহুকোষী এবং উন্নত ইউক্যারিওটিক কোষ বিশিষ্ট কোষপ্রাচীর কি সেলুলোজ দ্বারা কি নির্মিত। এরপর এরা কি এদের জীবনচক্রে সুস্পষ্ট জনক্রম দেখা যায়, যেমন আম গাছ, কাঁঠাল গাছ, জাম গাছ, সকল গাছ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের 1 নম্বর গেল। এরপর 2 নম্বর সৃজনশীলটা দেখো দেখি ভাইয়া, 2 নম্বর সৃজনশীলটা দেখো দেখি। ক খ তো পারা যাবে। গ নাম্বার এ, জীবটির বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস লেখো। এ জীবটির বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস লেখো। এ জীবটা কি ভাইয়া দেখো দেখি। এ, এ হচ্ছে জীব হোমো স্যাপিয়েন্স। ভাইয়া হোমো স্যাপিয়েন্স কার নাম? তোমার নাম, মানুষ, বিজ্ঞান বৈজ্ঞানিক নাম। মানুষের বৈজ্ঞানিক নাম কি? এটা কি হোমো গণ, আর এটা কি প্রজাতি হোমো স্যাপিয়েন্স মানুষের বৈজ্ঞানিক নাম। এখন এই জীবটির বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস লিখো। শ্রেণীবিন্যাস বলতে কি নামকরণ লিখো। কিভাবে নামকরণ লেখা হয় একটু আগেই তো দেখাইলাম ভাইয়া। এটা কি কঠিন কিছু না। বি ও সি জীব দুটির মধ্যে কোনটি উন্নত? এই যে আবার উন্নত, খুব ইম্পর্টেন্ট এই প্রশ্ন। হ্যাঁ বি আর সি, বি কি অ্যাডোকার্পাস হেটেরোফিলাস, সি হচ্ছে কি পেনিসিলিয়াম। তাহলে এ অ্যাডোকার্পাস হেটেরোফিলাস কি? এটা কাঁঠালের বৈজ্ঞানিক নাম, কাঁঠাল গাছ। হ্যাঁ কাঁঠাল গাছ কোথায়? এ জীব কাঁঠাল, কাঁঠাল, হ্যাঁ কাঁঠাল। আর হচ্ছে সি, সি কি পেনিসিলিয়াম নস্টক। আচ্ছা কাঁঠাল হচ্ছে প্লান্টি, হ্যাঁ প্লান্টি। আর হচ্ছে পেনিসিলিয়াম, পেনিসিলিয়াম এটা হচ্ছে ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত। ফানজাই, ফানজাই, হ্যাঁ ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত। এখন ফানজাই আর প্লান্টির মধ্যে কোনটি উন্নত? কোনটি উন্নত এটা তোমাকে বলতে হবে। হ্যাঁ হ্যাঁ তাহলে কি বলছিলাম উন্নত উদ্ভিদ
প্লান্টি, প্লান্টি হচ্ছে উন্নত। হ্যাঁ, প্লান্টি উন্নত। ওই যে আগের প্রশ্ন আর এটা কি প্রায় রিলেটেড, আশা করি পারবা এখন। আচ্ছা, এরপর আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। এই যে 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে বলছে কি, 3 নম্বর প্রশ্নে বলছে উল্লিখিত এস এর রাজ্যের বৈশিষ্ট্য লেখো। এস, এস হচ্ছে পেনিসিলিয়াম। ওই একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে। হ্যাঁ, এস পেনিসিলিয়াম, বলো দেখি পেনিসিলিয়াম কোন রাজ্য, কোন রাজ্য, বলো দেখি পেনিসিলিয়াম কোন রাজ্য? পেনিসিলিয়াম উল্লিখিত এস, পেনিসিলিয়াম এটা হচ্ছে কি ফানজাই। হ্যাঁ, পেনিসিলিয়াম আর কি আছে, মাশরুম আছে। হ্যাঁ, মাশরুম, এই ফানজাই রাজ্যে পেনিসিলিয়াম এবং কি মাশরুম। তাহলে আমাদের চাইছে পেনিসিলিয়াম ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত। রাজ্যের বৈশিষ্ট্যগুলো লেখো। আমি একটু আগেই দেখাই দিচ্ছি 5টা রাজ্যে। হ্যাঁ, এরপর উল্লিখিত পি কিউ আর এর মধ্যে কোন রাজ্য বেশি উন্নত বিশ্লেষণ করো। পি কিউ আর, পি কি এককোষী শৈবাল, এককোষী শৈবাল এটা কোথায়, মনেরা। পি হচ্ছে কি মনেরা। কিউ নীলাভ সবুজ শৈবাল। হ্যাঁ, এটা হচ্ছে কি প্রোটিস্টা, প্রোটিস্টা। হ্যাঁ, প্রোটিস্টা। এরপর আর, আর হচ্ছে কি কাঁঠাল গাছ, কাঁঠাল গাছ কি প্লান্টি, প্লান্টি। তাহলে মনেরা, প্রোটিস্টা এবং প্লান্টির মধ্যে কোনটা বেশি উন্নত, কোনটা সবুজ উদ্ভিদ? প্লান্টি হচ্ছে সবুজ উদ্ভিদ। তাহলে কি প্লান্টি সবচেয়ে বেশি উন্নত। এর প্লান্টির বৈশিষ্ট্যটা লিখে দাও, কেস খতম। আচ্ছা, এরপরেরটা দেখি আমরা। আচ্ছা, এটা দেখেন দেখি ভাইয়ারা। এই যে এক্স ওয়াই জীব দুটি ভিন্ন সুপার কিংডমের অন্তর্ভুক্ত, তাদের বৈসাদৃশ্য ব্যাখ্যা করো। তাহলে এক্স আর ওয়াই, এক্স, এক্সটা কি ভাইয়া নস্টক, ওয়াই কি পেনিসিলিয়াম। নস্টক এবং কি পেনিসিলিয়াম। নস্টক কোন রাজ্যে, বলো দেখি ভাইয়া। নস্টক, নস্টক হচ্ছে কি প্লান্টি, সরি প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত। হ্যাঁ, প্রোটিস্টা। হ্যাঁ, আর হচ্ছে পেনিসিলিয়াম কি ফানজাই। হ্যাঁ, ফানজাই। তাহলে দুটি সুপার কিংডম। হ্যাঁ, এটা হচ্ছে কি সুপার কিংডম 1, এটা হচ্ছে সুপার কিংডম 2। সুপার কিংডম 1 এবং সুপার কিংডম 2 এদের মধ্যে কি, এদের মধ্যে কি পার্থক্য লিখতে পারবা না? প্লাস এটা আর এটা ফানজাই, ফানজাই কি ফানজাই রাজ্য এবং কি প্রোটিস্টা রাজ্য। আচ্ছা, আশা করি পারবা তোমরা। এরপর জেড, যে রাজ্যের অন্তর্ভুক্ত সেই রাজ্যটি ওয়াই রাজ্য থেকে উন্নত। জেড রাজ্য কোনটা, জেড রাজ্য ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, আম। হ্যাঁ, আমের বৈজ্ঞানিক নাম ম্যান্ডিফেরা ইন্ডিকা। তাহলে আম কোন রাজ্য, প্লান্টি। একই প্রশ্ন বারবার, প্লান্টি। তাহলে যে রাজ্যের অন্তর্ভুক্ত সে রাজ্যটি ওই রাজ্য থেকে উন্নত। ওই রাজ্যটা কি, ওই রাজ্য ফানজাই, যেটা হচ্ছে প্লান্টি। তাহলে অবশ্যই ফানজাই থেকে প্লান্টি অবশ্যই উন্নত, কারণ সেটা কি উন্নত সবুজ উদ্ভিদ। আচ্ছা, এরপরেরটা দেখেন। আচ্ছা, চিত্রভিত্তিক প্রশ্ন দেখি। চিত্র 1 মাশরুমের চিত্র দেওয়া আছে, 2 দেওয়া আছে একটি চারা উদ্ভিদ। চারা উদ্ভিদ বা হচ্ছে কি উন্নত সবুজ উদ্ভিদ, একই কথা। হ্যাঁ, চিত্র 2 এর উন্নত উদ্ভিদের নামকরণের ক্ষেত্রে কিভাবে তুমি ধারাবাহিকতা বজায় রাখবে। একটি উদ্ভিদের নামকরণের ক্ষেত্রে চিত্র 2। হ্যাঁ, চিত্র 2 কি একটি চারা উদ্ভিদ। এখন হ্যাঁ, আমরা কিভাবে নামকরণের ক্ষেত্রে কিভাবে ধারাবাহিকতা বজায় রাখবো, দ্বিপদ নামকরণ। হ্যাঁ, দ্বিপদ নামকরণের ক্ষেত্রে তুমি কিভাবে ধারাবাহিকতা বজায় রাখবে, প্রথমত কি করবে, প্রথমত বৈজ্ঞানিক নাম কি বড় হাতের অক্ষরে লেখা শুরু করবে। এরপর কি করব আমরা, যে বড় হাতের অক্ষরে লেখা শুরু করব। এরপর কি করব আমরা, এরপর করব যে ব্যক্তি নামকরণ করেছে তার কি প্রথম অক্ষর, নামের প্রথম অক্ষর দিব। এরপর কি করব আমরা, নামকরণের ক্ষেত্রে যে নিয়মগুলো আছে আমি যে এতক্ষণ দিলাম নিয়মগুলা, এই নিয়মগুলো হচ্ছে তোমরা কি লিখে দিবা। নিয়মটা কি আরেকবার দেখাই দিব তোমাদের। নামকরণের ক্ষেত্রে এই যে নিয়মগুলো দেখো। প্রথম কি ভাষা, এরপর কি আছে, এরপর আছে অক্ষর, এরপর আছে কি ভাইয়া
মুদ্রণ পদ্ধতি, এই যে এগুলাই লিখে দিবা, 1 থেকে 8টা নাম নাম আছে, এগুলা লিখে দিবা। হ্যাঁ, এরপর চিত্র 1 এবং চিত্র 2 এর মধ্যে কোন জীবটি অধিক উন্নত, একই প্রশ্ন আবার, 1 এবং 2 এর মধ্যে কোনটি অধিক উন্নত। এক হচ্ছে মাশরুম, মাশরুম হচ্ছে ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত, চারা গাছ হচ্ছে প্লান্টি, তাহলে প্লান্টি রাজ্যটা হচ্ছে উন্নত উদ্ভিদ। আচ্ছা, এরপর সর্বশেষ প্রশ্ন আজকের, সর্বশেষ প্রশ্ন। আচ্ছা আচ্ছা, বি সি ডি এগুলা কি, একটু নামগুলা বলেন দেখি আপনারা। হ্যাঁ, বি সি ডি এগুলা কি, মনে রাখ। হ্যাঁ, আমি বলি, হ্যাঁ, মনে রাখ, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলি, 5টা জগৎ। তাহলে ডি, উদ্দীপকের ডি অন্তর্ভুক্ত জীবের বৈজ্ঞানিক নামকরণ পদ্ধতি বর্ণনা করো। ডি কি, প্লান্টি। ডি কি, প্লান্ট, বৈজ্ঞানিক নামকরণ প্লান্টি। ডি অন্তর্ভুক্ত জীব, প্লান্টিতে কি থাকে, কোন জীব থাকে? হ্যাঁ, প্লান্টি, যে জীবটা থাকে তার নামকরণ, যে কোনো জীব থাকুক না কেন তার নামকরণ হচ্ছে বৈজ্ঞানিক নামকরণ। এটা হচ্ছে আমরা কি লিখে দিব, যে বৈজ্ঞানিক নামকরণ কি কিভাবে লিখতে হয়। এরপর উদ্দীপকে বি, অন্তর্ভুক্ত জীব অপেক্ষা সি অন্তর্ভুক্ত জীব অধিক উন্নত। তাহলে বি অন্তর্ভুক্ত জীবটা কোনটা? বি অন্তর্ভুক্ত জীব হচ্ছে প্রোটিস্টা, অন্তর্ভুক্ত জীব অপেক্ষা সি ফানজাই, অন্তর্ভুক্ত জীব অধিক উন্নত, প্রতিষ্ঠা থেকে ফানজাই। কারণ কি, এটা কি একটু উন্নত, বি থেকে সি উন্নত, এর বৈশিষ্ট্যগুলো দেখেই কি বোঝা যায় বি থেকে সি উন্নত। তো আশা করি তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে করেছো। তো তোমরা যারা ক্লাসটা এতক্ষণ মনোযোগ সহকারে করলো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা প্রতিনিয়ত আমাদের ক্লাসগুলো দেখবা, এবং কোথায় কোনো সমস্যা হলে আমাদেরকে অবশ্যই বলবা, আমরা তোমাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের জন্য শুভকামনা, আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।